আয়কর আইন 2023-এর আজকে কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। এর আগে দিয়েছিলাম 25টি গুরুত্বপূর্ণ থিওরি। আজকে আরও কিছু দিব, সম্ভবত 25টি হবে। দেখা যাক কত করে বলতে পারি। চলুন শুরু করি। আজকে 26 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়কর আইন 2023 অনুযায়ী অনুমোদিত আনুতোষিক তহবিল কি? আয়কর আইন 2023-এর দ্বিতীয় তফসিলের অংশ 2-এর বিধান অনুসারে বোর্ড কর্তৃক অনুমোদিত আনুতোষিক। আয়কর আইন 2023 অনুযায়ী অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল কি? আয়কর আইন 2023-এর দ্বিতীয় তফসিলের অংশ 1-এর বিধান অনুসারে বোর্ড কর্তৃক অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল। আপিল ট্রাইব্যুনাল কি? আয়কর আইন 2023-এর ধারা 13-এর অধীন প্রতিষ্ঠিত কর আপিল ট্রাইব্যুনাল। কর কি? কর অর্থ আয়ের উপর প্রদেয় কর এবং যে কোনো অতিরিক্ত কর, অতিরিক্ত মুনাফা কর, দণ্ড কর, সুপার কর, জরিমানা, সুদ, ফি অথবা এই আইনের অধীন অন্যবিধ আরোপযোগ্য অর্থ ইহার অন্তর্ভুক্ত হইবে। করদাতা বলতে কি বোঝায়? করদাতা অর্থ আরোপযোগ্য অর্থ প্রদানকারী কোনো ব্যক্তি এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা আয়কর আইন 2023-এর অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি, যাহাকে ন্যূনতম কর পরিশোধ করতে হইবে। কোনো রিটার্ন, দলিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি, কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি। নিবাসী কি? নিবাসী অর্থ কোনো আয় বর্ষে ধারাবাহিকভাবে অথবা উক্ত বর্ষে সমষ্টিগতভাবে ন্যূনতম 183 বা ততোধিক দিন, উক্ত বর্ষ ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে সর্বমোট 90 দিন বা ততোধিক দিন এবং অব্যবহৃত পূর্ববর্তী 4 বছরের মধ্যে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে মোট 365 বা ততোধিক দিন। কোনো হিন্দু অবিভক্ত পরিবার, ফার্ম বা ব্যক্তিসংঘ যাহার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যাবলী সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হইয়াছে। কোনো বাংলাদেশী কোম্পানি বা অন্য কোনো কোম্পানি যাহার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যাবলী সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরে দুবেলা হয়ে গেছে, দুঃখিত। কোনো ট্রাস্ট, তহবিল সত্তা বা আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা যাহাদের সৃষ্টি বাংলাদেশের বলবৎ কোনো আইনের অধীন হইয়াছে। সিকিউরিটিজ কি? সিকিউরিটিজ অর্থে অন্তর্ভুক্ত সরকার কর্তৃক স্বীকৃত ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র, ঋণপত্র, সুকুকি বা সরিয়া ভিত্তিক স্বীকৃত সিকিউরিটি বা অনুরূপ দলিল। কোনো কোম্পানি বা আইনগত সত্তা বা ইস্যুয়ার কর্তৃক স্বীকৃত শেয়ার, বন্ধক বা চার্জ। আয়কর কর্তৃপক্ষ কারা? আয়কর কর্তৃপক্ষ হলো জাতীয় রাজস্ব বোর্ড, মুখ্য কর কমিশনার, মহাপরিচালক পরিদর্শন, কর কমিশনার আপিল। কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, মহাপরিচালক প্রশিক্ষণ, মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার যিনি অতিরিক্ত কর কমিশনার আপিল বা অতিরিক্ত মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ, অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন বা পারদর্শী, অতিরিক্ত কর কমিশনার। যুগ্ম কর কমিশনার যিনি যুগ্ম কর কমিশনার আপিল, পরিচালক প্রশিক্ষণ, পরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, পরিচালক বা পরিদর্শী, যুগ্ম কর কমিশনার। উপকর কমিশনার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, কর পরিদর্শক। কর আপিল ট্রাইব্যুনাল এর কারা সদস্য হতে পারবেন না? কর আপিল ট্রাইব্যুনালের কারা সদস্য হতে পারবেন না? 1. তিনি কোনো সময় বোর্ডের সদস্য থাকেন, তিনি জেলা জজ বা ছিলেন। তিনি কর কমিশনার হয়ে থাকেন, তিনি ধারা 357 অনুযায়ী কর আইনজীবী এবং পেশাগত আয়কর কার্যে অন্যান্য 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন হন।
ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনসমূহ: পরিশোধিত বীমা প্রিমিয়াম, ঋণের উপর পরিশোধিত সুদ বা মুনাফা, কর, ফি বা অন্য কোনো চার্জ বা মূলধনি চার্জ প্রকৃতিও নয়। মেরামত, ভাড়া, সংগ্রহ, পানির নিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়। কৃষি সংক্রান্ত আয়: কৃষি হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনসমূহ: কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার উপর পরিশোধিত যে কোনো প্রকার কর, ভূমি উন্নয়ন কর, খাজনা। কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয় এবং চাষাবাদ ব্যয়। কৃষির উদ্দেশ্যে গৃহীত ঋণের পরিশোধযোগ্য সুদ বা মুনাফা, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং চাষাবাদের জন্য পালিত গবাদি পশুর লালন পালন, সংশ্লিষ্ট প্রক্রিয়াকরণ বা পরিবহন সংক্রান্ত ব্যয়। ভূমির বা আঙ্গিনার ক্ষতিপূরণে অথবা ভূমি বা আঙ্গিনা হইতে উৎপাদিত ফসল বা পণ্যের ক্ষতিপূরণে অথবা গবাদি পশু পালনের নিত্য নিরাপত্তার লক্ষ্যে অপরিশোধযোগ্য বীমা প্রিমিয়াম। প্রাকৃতিক দুর্যোগে অথবা অন্য কোনো প্রকার ক্ষতি সাধন হইতে কৃষিকে রক্ষা নিমিত্ত ব্যয়। তৃতীয় তফসিলে অনুমোদিত সীমা অনুযায়ী নিম্নবর্ণিত খরচসমূহ: করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কৃষিতে ব্যবহৃত সম্পদের অপচয়, সংশ্লিষ্ট কৃষিকাজে ব্যবহৃত ইস্পাত সম্পদের অ্যামোর্টাইজেশন, যেক্ষেত্রে করদাতা কৃষিকাজে ব্যবহৃত পশুর মৃত্যু হয়েছে বা স্থায়ীভাবে অক্ষম হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে উক্ত পশুর প্রকৃত ক্রয় মূল্য এবং ক্ষেত্রের মধ্যে সেই পশু বিক্রয় বা তাহার মাংস বিক্রয় হইতে প্রাপ্ত অর্থ অনেকগুলো আছে, একটি পড়ে নিবেন। ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজনসমূহ: এই আইনের বিধানাবলী সাপেক্ষে কোনো আয় বর্ষে কোনো ব্যক্তি ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে প্রত্যেক স্বতন্ত্র এবং ভিন্ন ব্যবসার জন্য নিম্নবর্ণিত ব্যয়সমূহ সাধারণ বিয়োজনে অন্তর্ভুক্ত হইবে, যথা কাঁচামালের মজুত, ব্যবসায়ের উদ্দেশ্য ও ব্যবসায় ব্যবহার নিমিত্ত পণ্য ক্রয় বাবদ ক্রয় এবং কোনো অবলম্বিত মজুত ব্যয়। এই আইন ও দান করা আইন 1990 অধীন পরিশোধিত নহে, তবে ব্যবসার উদ্দেশ্যে পরিশোধিত এরূপ শুল্ক, করাদি, পৌরকর, স্থানীয় কর, ভূমি উন্নয়ন কর ও খাজনা। ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয় এই আইনের অধীন চাকরি হতে আয় হিসেবে পরিগণিত হয়। এরূপ সকল প্রকার ব্যয় কল্যাণ ব্যয় বা পারিশ্রমিক, মেরামত ও সংরক্ষণ ব্যয়, ব্যবসার উদ্দেশ্যে কৃত পরিশোধিত বীমা প্রিমিয়াম, বিদ্যুৎ ও জ্বালানি সহ অন্যান্য পরিষেবা, পণ্য পরিবহন, ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং চার্জ, বিক্রয় কমিশন, বিক্রয় সংশ্লিষ্ট কমিশন, দালালি, ডিসকাউন্ট বা ওয়ারেন্টি চার্জ প্রকৃতির ব্যয়, বিজ্ঞাপন ও প্রচারণা ব্যয়, কর্মীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়, বিক্রয় প্রতিনিধিদের সম্মেলন, পোর্টাল ও আবাসিক বাবদ ব্যয়, যাতায়াত ভ্রমণ বাবদ ব্যয়, ইন্টারনেট সেবা, ডাক ও টেলিযোগাযোগ সংক্রান্ত ব্যয়, আইনি সেবা, নিরীক্ষা সেবা, অন্যান্য পেশাদারী সেবা সংক্রান্ত ব্যয়, আপ্যায়ন ও অতিথিশালা সংক্রান্ত ব্যয়। তৃতীয় তফসিল সাপেক্ষে বৈদেশিক মুদ্রার নগদায়িতে বিনিময় ক্ষতি, কোনো ক্লাব বা বাণিজ্যিক সমিতিতে প্রবেশ ফি সহ তাহাদের সুবিধাদি ব্যবহারের জন্য চাঁদা, সরকার কর্তৃক স্পন্সরকৃত কোনো ডেলিগেশন সদস্য হিসেবে বিদেশে সফর সম্পর্কিত কোনো নির্বাহকৃত ব্যয়, রয়্যালটি, কারিগরি ফি, হেড অফিস ব্যয়। ব্যবসা হতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন কয়টা? সাধারণ অবচয় ভাতা, প্রারম্ভিক অবচয় ভাতা, ত্বরান্বিত অবচয় ভাতা, অ্যামোর্টাইজেশন ভাতা, গবেষণা উন্নয়ন ভাতা।
তৃতীয় তফসিলে বর্ণিত কোনো পরিসম্পদ যদি কোনো আয় বর্ষে বিক্রি করা হয় এবং সে বিক্রিলব্ধ অর্থ যদি অবলম্বিত মূল্য অপেক্ষা কম হয়, তাহা হইলে করদাতা কর্তৃক বিয়োজন দাবি সাপেক্ষে অবলম্বিত মূল্য এবং বিক্রিলব্ধ অর্থের পার্থক্য সমপরিমাণ অঙ্ক। ধারা 51 অনুযায়ী অনুমোদিত কুরিন ব্যয় ব্যবসা হতে আয় গণনার জন্য খাতে বিয়োজন হবে। ধারা 52-53 অনুযায়ী অনুমোদিত সুদ ব্যয় ব্যবসা হতে আয় গণনার খাতে বিয়োজন হবে। কোন শর্তাবলী পরিপালনে ব্যর্থ হলে কর অব্যাহতি পাওয়া যাবে না। 1. কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল। ধারা 166 বা 171 বিধানাবলী পরিপালন। রিটার্ন দাখিল, উচ্চ কর কর্তন, সংগ্রহ, জমা বা সংক্রান্ত রিটার্ন দাখিল এবং অংশ 7-এর বিধানাবলী পরিপালন। কর অব্যাহতিপ্রাপ্ত হতে কোনো খাত হইতে সকল প্রকার প্রাপ্তি ও আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণে। রিটার্ন দাখিল না করলে কী হবে? রিটার্ন দাখিলের ব্যর্থতার জন্য জরিমানা কি? ধারা 166, 172, 191, 193 বা 212 এর অধীন কোনো ব্যক্তি রিটার্ন দাখিল না করলে সেই ক্ষেত্রে কর কমিশনার উক্ত ব্যক্তি এই সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করে 10% হারে জরিমানা আরোপ করতে পারবেন, যা ন্যূনতম 1000 টাকা হইবে। ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য 50 টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে উক্ত জরিমানার পরিমাণ নিম্নবর্ণিত অঙ্ক অতিক্রম করিবে না, যথা কোনো ব্যক্তি করদাতা যাহার ইতিপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই, তার ক্ষেত্রে 5000 টাকা। কোনো ব্যক্তি করদাতা যাহা ইতিপূর্বে কর নির্ধারণ হয়েছে, তার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের উপর প্রদেয় করের 50% বা 1000 টাকা দুই মধ্যে যাহা অধিক হয়। আজকে এতটুকু ছিল। 15টা কোশ্চেন পড়লাম। পড়ার অন্য কোনো কোশ্চেনের আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। সাথে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। অন্তত অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।